বিসমিল্লাহির রহমানির রহিম। অধ্যায় ৫, খাদ্য, পুষ্টি ও পরিপাক। লেকচার ৭। ইনশাআল্লাহ আমরা আমাদের এই লেকচারে শরীর চর্চা ও বিশ্রাম এবং খাদ্যদ্রব্য সংরক্ষণের বিভিন্ন পদ্ধতি এবং খাদ্যে ভেজাল, বিভিন্ন রংযোগ পদার্থের ব্যবহার, এগুলি নিয়ে ইনশাআল্লাহ আলোচনা করব। নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য মিজান একাডেমি ইউটিউবের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করুন এবং আমাদের সাথে থাকার জন্য নতুন আপডেট পাওয়ার জন্য www.mizanacademy.com এ চোখ রাখুন এবং ফেসবুকে থেকে নতুন আপডেট অথবা ইনফরমেশনের জন্য ফেসবুকে মিজান একাডেমিতে একটি লাইক দিন। শরীরচর্চা ও বিশ্রাম। দৈনন্দিন জীবনে আমাদের বিভিন্ন ধরনের শারীরিক পরিশ্রম করতে হয় এবং এই সমস্ত শারীরিক পরিশ্রমের মাধ্যমে আমরা আমাদের জীবন সংগ্রামে বেঁচে থাকি। এই সমস্ত শারীরিক পরিশ্রমের মাধ্যমে মানুষ তার জীবিকা নির্বাহ করে থাকে। তাই শরীরকে ঠিক রাখা অত্যন্ত জরুরি। শরীর জীবন সংগ্রামের হাতিয়ার হিসেবে ব্যবহৃত হয়ে থাকে। যেহেতু শরীর জীবন সংগ্রামের হাতিয়ার হিসেবে ব্যবহৃত হয়, সুতরাং শরীর ঠিক রাখার জন্য আমাদের অত্যাবশ্যকীয় কিছু করণীয় রয়েছে। তার মধ্যে শরীর চর্চা হচ্ছে অন্যতম। শরীর চর্চার মাধ্যমে হিউম্যান বডি বা মানুষের শরীরের যে মাংসপেশিগুলি রয়েছে সেগুলো ঠিক থাকে, এমনকি মাংসপেশির সাথে কানেক্টেড যে আমাদের নার্ভ সিস্টেম বা স্নায়ুতন্ত্র, সেই স্নায়ুতন্ত্রগুলো মোটামুটি সতেজ থাকে। আমরা মূলত জানি যে স্নায়ুতন্ত্র আমাদের শরীরের বিভিন্ন অঙ্গকে কন্ট্রোল করে রাখে। সুতরাং এই শরীরের মাংসপেশির মুভমেন্ট দ্বারা, মাংসপেশির নড়াচড়া দ্বারা আমাদের স্নায়ুতন্ত্র সতেজ থাকে। শরীরচর্চার মাধ্যমে মানুষ বিভিন্ন দিক থেকে উপকৃত হয়ে থাকে। তার মধ্যে স্থূলতা হ্রাস করার জন্য শরীরচর্চা খুবই গুরুত্বপূর্ণ। এমনকি বিভিন্ন ধরনের যে রোগ ব্যাধি রয়েছে তার থেকেও মুক্তি পাওয়ার জন্য বা তার আক্রমণ থেকে নিজেকে ইনশাআল্লাহ সেভ করার জন্য শরীরচর্চা গুরুত্ব রয়েছে। শরীরচর্চার মাধ্যমে হিউম্যান বডির যে ডাইজেস্টিভ সিস্টেম বা পরিপাক যে ক্রিয়া রয়েছে, সেই পরিপাক ক্রিয়াটি সুন্দর মতো, শৃঙ্খল মতো চলে থাকে এবং শরীরচর্চার মাধ্যমে আমাদের রক্ত সঞ্চালনটি স্বাভাবিক যে নর্মাল প্রসেসিং বা নর্মাল যে গতি থাকে সেটি বজায় রাখে। এছাড়াও দেখা যায় যে মেদ জমতে দেয় না। শরীরচর্চার মাধ্যমে ডায়াবেটিস রোগীগুলির মধ্যে যে গ্লুকোজের পরিমাণটি বেড়ে যায় সেটি কিন্তু আস্তে আস্তে হ্রাস পায়। এমনকি আলহামদুলিল্লাহ শরীরচর্চার মাধ্যমে দেহে জমে থাকা অতিরিক্ত কোলেস্টেরলটাও কিন্তু আস্তে আস্তে ক্ষয় হয়ে থাকে। মোট কথা, শরীরকে ইনশাআল্লাহ ভালো রাখার জন্য আমাদের শরীরচর্চার ভূমিকা রয়েছে। অনুরূপভাবে স্নায়ুতন্ত্র সতেজ এবং ঠিক রাখার জন্য শরীরচর্চার গুরুত্ব অপরিসীম। আমরা হিউম্যান বডিতে অর্থাৎ মানুষের মধ্যে ছেলে এবং মেয়ের জন্য শরীরচর্চা জরুরি, কিন্তু ছেলেদের ব্যায়াম এবং মেয়েদের ব্যায়ামের মধ্যে কিছুটা ভিন্নতা বিদ্যমান। ছেলেদের ব্যায়ামের ক্ষেত্রে রয়েছে সাঁতার, দৌড়, কাবাডি, ভার উত্তোলন এগুলি। ছেলেদের ক্ষেত্রে ভারী ব্যায়ামগুলি করা বা বিভিন্ন ভারী বস্তুগুলি উত্তোলন করা একটি স্বাভাবিক ব্যাপারের মতোই হয়ে থাকে, কিন্তু মেয়েদের দৈহিক গঠনের ভিন্নতার কারণে কঠিন ব্যায়ামগুলি অর্থাৎ বিভিন্ন ধরনের ভার উত্তোলন সম্বলিত যে সমস্ত ব্যায়াম রয়েছে সেগুলো করাটা অনুচিত। এটার জন্য মেয়েদের ব্যায়ামের ক্ষেত্রে
সাজেশন যেটা করা হয় সেটি হচ্ছে কঠিন যে সমস্ত ব্যায়াম রয়েছে সেগুলো থেকে এড়িয়ে যাওয়া। তার মধ্যে মেয়েদের ব্যায়ামের মধ্যে অন্যতম হচ্ছে যে দড়ি লাফানো, দৌড়ানো, দ্রুত বেগে হাঁটা। এর মাধ্যমে মেয়েরা বিভিন্ন ধরনের ব্যায়াম বা শরীর চর্চার প্র্যাকটিস করতে পারে। বিশ্রাম। আমাদের শরীরের যে পেশিগুলো রয়েছে সেই পেশিগুলোকে নিষ্ক্রিয় রেখে অর্থাৎ কর্মহীন রেখে কিছুক্ষণ আরাম গ্রহণ করার নামই হচ্ছে মূলত বিশ্রাম। বিশ্রামের মধ্যে টু টাইপসের বিশ্রাম রয়েছে, একটি হচ্ছে শারীরিক বিশ্রাম, অন্যটি হচ্ছে মনের বিশ্রাম। এই শারীরিক বিশ্রাম যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখব যে ঘুমই হচ্ছে সেই শ্রেষ্ঠ শারীরিক বিশ্রামের অন্তর্গত। একটি মানুষকে দৈনন্দিন কমপক্ষে প্রাপ্তবয়স্ক মানুষকে 6 ঘন্টা ঘুমাতে হয়। এছাড়া শিশুদেরকে মোটামুটি প্রতিদিন 10 থেকে 12 ঘন্টা, এছাড়া বালক বালিকাদেরকে 8 থেকে 9 ঘন্টা ঘুমাতে হয়। এছাড়াও ঘুমানো ছাড়াও শারীরিক বিশ্রামের মধ্যে আরো কিছু অংশ রয়েছে, যেমন হচ্ছে কাজের মাঝে মাঝে কিছুক্ষণ কর্মহীন থাকা অর্থাৎ বিশ্রাম নেওয়া, বসে থাকা, এমনটাই। এছাড়া রয়েছে মনের বিশ্রাম। মনের বিশ্রাম বিভিন্ন মানুষের ক্ষেত্রে বিভিন্ন হয়ে থাকে, যেমন এটা ডিপেন্ড করে হচ্ছে মানুষের সাইকোলজি বা মনস্তাত্ত্বিক ব্যাপারের উপর। কেউ কেউ দেখা যায় গান শুনতে পছন্দ করে, কেউ কেউ দেখা যায় ফাউন্টেন পেন পরিষ্কার করতে পছন্দ করে, কেউ কেউ দেখা যায় বই পড়তে পছন্দ করে, কেউ কেউ দেখা যায় ঘোরাঘুরি করতে পছন্দ করে। সুতরাং তার মনের বিশ্রামের ক্ষেত্রে বিভিন্ন মানুষের বিভিন্ন মতামত বা বিভিন্ন ধরনের মনোভাব রয়েছে। যেমন আমরা বিভিন্ন সময় দেখতে পাই যে বিভিন্ন রাইটার বা বিভিন্ন যারা লেখক রয়েছে তারা ঘন্টার পর ঘন্টা ফাউন্টেন পেন পরিষ্কার করে যাচ্ছে। আবার অনেককে দেখা যায় যে তারা তাদের অবসর সময়ে গার্ডেনিং অর্থাৎ গাছ লাগানো নিয়ে ব্যস্ত রয়েছে। অনেককে দেখা যায় তারা তাদের অবসর সময়ে বইয়ের পাতার পর পাতা পড়েই যাচ্ছে। এটা হচ্ছে তাদের কাছে ভালো লাগার মতো জিনিস। এটাকে মূলত মনের বিশ্রাম বলা হয়ে থাকে। খাদ্যদ্রব্য সংরক্ষণে রাসায়নিক পদার্থের ব্যবহার। আমরা প্রাচীনকাল থেকে দেখে এসেছি যে খাদ্যদ্রব্য সংরক্ষণের বিভিন্ন ওয়ে, রৌদ্রে শুকিয়ে তারপর হচ্ছে লবণ দিয়ে কৌটার মধ্যে বন্ধ করে বিভিন্ন ওয়েতে খাদ্যদ্রব্য সংরক্ষণ করা হয়ে থাকে। বর্তমানে তো আলহামদুলিল্লাহ রেফ্রিজারেটর সিস্টেম রয়েছে এবং এই রেফ্রিজারেশনের মাধ্যমে তাপমাত্রা খুবই কমিয়ে ব্যাকটেরিয়া ফর্ম করার মতো পরিবেশ সৃষ্টি হতে দেয়া হয় না। এর কারণে ব্যাকটেরিয়া তৈরি হয় না বা ছত্রাকের সংক্রমণ হতে খাদ্যদ্রব্য আলহামদুলিল্লাহ সেভ হয়। কিন্তু এছাড়াও এই খাদ্যদ্রব্য সংরক্ষণের জন্য বর্তমানে বিভিন্ন ধরনের রাসায়নিক পদার্থ ব্যবহার করা হয়ে থাকে। যেমন নরমালি ভাবে আমরা দেখে থাকি যে সমস্ত রাসায়নিক পদার্থ ব্যবহার করা হয় সেগুলোর মধ্যে রয়েছে হচ্ছে সোডিয়াম নাইট্রেট, সোডিয়াম ক্লোরাইড বা খাবার লবণ, ক্যালসিয়াম অ্যাপারনেট, সালফার ডাই অক্সাইড, সোডিয়াম বাইসালফেট, অ্যান্টিঅক্সিডেন্ট যেমন বিএইচএ ও বিএসটি খাদ্যদ্রব্য। এই বিএসটি এই সমস্ত জিনিসগুলো খাদ্যদ্রব্য সংরক্ষণের জন্য রাসায়নিক পদার্থ হিসেবে ব্যবহৃত হয় এবং এগুলো মোটামুটিভাবে সায়েন্টিস্ট রিসার্চের মাধ্যমে অনুমোদিত, মানে তেমন একটি বিরূপ প্রতিক্রিয়া দেহের মধ্যে সৃষ্টি করে না। কিন্তু বর্তমানে আমরা যে ফরমালিন বা বিভিন্ন ধরনের রাসায়নিক এলিমেন্টস ব্যবহারের নাম শুনছি সেগুলোর দ্বারাও খাদ্যদ্রব্য সংরক্ষণ করা যায়, অর্থাৎ অনেক দিন পর্যন্ত খাদ্যদ্রব্যগুলি ঠিক থাকে, কিন্তু তারা দেহের জন্য মারাত্মক ক্ষতি সৃষ্টি করে থাকে, এমনকি দেহে বিভিন্ন ধরনের রোগ ক্ষতের সৃষ্টি বা এমনকি ক্যান্সার রোগের জন্য সেই ফরমালিন ও বিভিন্ন ধরনের রাসায়নিক পদার্থ যেগুলো অনুমোদন বিহীন সেগুলো দায়ী। খাদ্যে ভেজাল ও রঞ্জক ব্যবহার।
আমরা প্রতিনিয়ত যে খাবারগুলি গ্রহণ করি সেই খাবারগুলোর মধ্যে বিভিন্ন ধরনের রাসায়নিক পদার্থ মিশ্রিত থাকে। কিছু কিছু রাসায়নিক পদার্থ দেহের তেমন ক্ষতি করে না, কিন্তু কিছু রাসায়নিক পদার্থ রয়েছে যেগুলো দেহের মারাত্মক ক্ষতি সাধন করে থাকে। যেমন সীসা একটি রাসায়নিক পদার্থ, যে রাসায়নিক পদার্থটি বা ধাতু বলা চলে, এই সীসার পাত্রে আগের দিনে মানুষ পানি রেখে পানি খেত। সেই পানির সাথে আস্তে আস্তে সীসা মিশতে শুরু করলো এবং সেই সীসা যখন মানবদেহের ভিতরে প্রবেশ করলো এবং সীসার বিষাক্ততা সারা দেহে ছড়িয়ে পড়ে। এর কারণে দেখা যায় যে এক সময় এই সীসার প্রভাবে বিকলাঙ্গ প্রজন্মের সৃষ্টি হচ্ছে বা প্রজন্মের ধারাবাহিকতা তৈরি হয়েছিল। বাংলাদেশে যে সমস্ত খাবার রয়েছে সেই সমস্ত খাবারের মধ্যে বিশেষ করে শাকসবজি বা ফলমূল এমনকি মাছের মধ্যে ফরমালিন বা কার্বাইড বা কীটনাশক ইউজ করা হয়ে থাকে, যাতে করে সেখানে ব্যাকটেরিয়া ফর্ম না করতে পারে, অর্থাৎ ব্যাকটেরিয়া দ্বারা সেই সমস্ত খাদ্যবস্তু বা খাদ্যদ্রব্যগুলো যাতে আক্রান্ত হতে না পারে। এগুলো ব্যবহার করার ফলে খাদ্যদ্রব্য বেশি দিন টাটকা থাকে সত্যি, বা ব্যাকটেরিয়া ফর্ম করে পচাতে পারে না সত্যি, কিন্তু এই সমস্ত যৌগগুলো ওই মাছ বা তরি তরকারির সাথে এক ধরনের যৌগ গঠন করে ফেলে। এই যৌগ সহজে নষ্ট হয় না। মাছ বা শাকসবজি গ্রহণ করার সাথে সাথে এই ফরমালিন সম্বলিত যৌগ আমাদের দেহে প্রবেশ করে। এমনকি হিউম্যান বডিতে এই সমস্ত যৌগ মারাত্মক রোগ সৃষ্টির পাশাপাশি ক্যান্সারের জন্য দায়ী হয়ে থাকে। এছাড়া বিভিন্ন ধরনের আইসক্রিম, লজেন্স, এগুলোর মধ্যে বিভিন্ন ধরনের রং ব্যবহার করা হয়ে থাকে, যে সমস্ত রং আমাদের দেহের জন্য, বিশেষ করে দেহের অঙ্গাণু যকৃতের কার্যকারিতা অর্থাৎ লিভারের কার্যকারিতা নষ্ট করে দেয়, এবং এর কারণে আমাদের হিউম্যান বডি বিভিন্ন ধরনের মারাত্মক রোগে ভুগে থাকে। অনেক সময় দেখা যায় যে শাকসবজিগুলো বাজারজাত করার জন্য বা শাকসবজিগুলোকে বিক্রি করার জন্য শাকসবজিতে যাতে কীটপতঙ্গ না ধরে অর্থাৎ পোকামাকড় না ধরে এতে কীটনাশক ব্যবহার করা হয়ে থাকে। কিন্তু দুঃখের ব্যাপার হচ্ছে যে এই কীটনাশকের ক্রিয়া বা একটি কীটনাশকের কার্যকারিতার মেয়াদ শেষ হওয়ার আগেই এগুলো বিক্রি করা হয় এবং এগুলো মানুষ ভক্ষণ করে। ফলে দেখা যায় যে পোকামাকড় মারার জন্য যে কীটনাশক ব্যবহৃত হয়েছিল সেটা হিউম্যান বডির অভ্যন্তরে যে মারাত্মক প্রবলেম এমনকি বিভিন্ন ধরনের রোগ সৃষ্টি করে থাকে, আর এতে মোটামুটি শিশুরাই বেশি ক্ষতিগ্রস্ত হয়ে থাকে।